কেমন আছো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা? আশা করি সবাই ভালো আছো। আজকে ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ভূগোলে পড়বো একটা নতুন অধ্যায়ে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। সেখানে হচ্ছে ভাঁজ, একটা খুব ইন্টারেস্টিং টপিক। তোমরা পড়ে নিশ্চয়ই সেটা ভালো লাগবে, তোমরা আনন্দ পাবে। এর আগে আমরা কি করেছি, প্রথম যে ইউনিট রয়েছে সমস্থিতি মতবাদ, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কেউ যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও। আজকে চলছে ইউনিট 2 এর সেকেন্ড ক্লাস। এর আগে ইউনিট 1 এর, যেখানে আমরা কি করেছি, অন্তর্জাতীয় প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে পড়বো ভাঁজ, যেখানটা তোমাদের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক বা অধ্যায়। এরপর পড়বো আমরা চ্যুতি। এই ভাঁজ এবং চ্যুতি হচ্ছে অন্তর্জাতীয় প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখান থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে, এবং একটা ভালো স্কোর যাতে তোমরা করো, তার জন্য ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবে। চলো দেখি ক্লাসটা শুরু করা যাক। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। ভাঁজ, ভাঁজ জিনিসটা কি? ভাঁজের সাথে আমরা আগে থেকেই পরিচিত আছি। যেমন কি বলি, যে কাপড়ে যেমন ভাঁজ পড়ে যায় সেরকম একটা ভাঁজ, কপালে যেমন বেশি চিন্তা করলে ভাঁজ পড়ে যায় সেরকম একটা ভাঁজ। আর একটা কি ভাঁজ যেমন হয়, ঢেউ খেলানো, যেমন আমরা সমুদ্রের ধারে যেমনি দেখেছি ঢেউগুলো যেমন উপর নিচে ওঠানামা করে, সেটাও একটা ভাঁজের উদাহরণ। ভাঁজ তোমরা ক্লাস 9 এ যেটা পড়েছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকম ভাঁজের যে প্রক্রিয়ার ফলে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে, সেই ভঙ্গিল পর্বতগুলো তোমরা নিয়ে এর আগে তোমরা পড়েছো। ভাঁজের ফলে জানি আমরা কি পর্বত তৈরি হয়, ভঙ্গিল পর্বত। কিন্তু এই ভাঁজ কি? ভাঁজ কোনো ভূমিরূপ নয়, ভাঁজ কোনো ভূমিরূপ নয়। ভাঁজ হচ্ছে একটা প্রক্রিয়া, কোনো ভূমিরূপ নয়। ভাঁজ কি? একটা প্রক্রিয়া বা প্রসেস। তাহলে আমরা এতদিন কি জানতাম, ভাঁজ এক প্রকার হচ্ছে ভূমিরূপ। কিন্তু না, কিভাবে একটা প্রক্রিয়া কাজ করছে সেই প্রক্রিয়াটার নামই হচ্ছে ফোল্ড বা ভাঁজ। ভাঁজ যে প্রক্রিয়া, সেটা কি প্রক্রিয়া? সেটা হচ্ছে এক প্রকার অন্তর্জাত প্রক্রিয়া বা এন্ডোজেনেটিক প্রসেস। তাহলে আমরা কি জানলাম, ভাঁজ একটা ভূমিরূপ নয়, সেটা কি এক প্রকার প্রক্রিয়া বা প্রসেস। তাহলে চলো ভাঁজ কি দেখে নিই। তাহলে ভাঁজ কি? ভাঁজ হচ্ছে একটা অন্তর্জাত প্রক্রিয়া, যেখানে আমরা কি পড়েছি আগে, গিরিজনী প্রক্রিয়া। গিরিজনী প্রক্রিয়া, যার ফলে কি সৃষ্টি হচ্ছে, ভাঁজের সৃষ্টি হচ্ছে। এবং ভাঁজ প্রসেসের মাধ্যমে কি পাচ্ছি আমরা, পর্বত পাচ্ছি। সেটা কি পর্বত? ভঙ্গিল পর্বত। তাহলে কি হলো, ভাঁজ হচ্ছে এক প্রকার অন্তর্জাত ধীর গিরিজনী প্রক্রিয়া, যার ফলে কি হচ্ছে, পর্বত সৃষ্টি হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ একটা কঠিন শিলাস্তরের নিচে কোনো কোমল শিলাস্তর অবস্থান করছে। যেমন সেই কোমল শিলাস্তরটা কি হতে পারে, আমরা জানি ভূপৃষ্ঠে 3 ধরনের শিলা দেখা যায়। একটা হচ্ছে আগ্নেয় শিলা, একটা পাললিক শিলা, একটা রূপান্তরিত শিলা। সবচেয়ে নরম কোন শিলাটা? সবচেয়ে নরম হচ্ছে আমরা জানি পাললিক শিলা, যে শিলাতে কি দেখা যায়, স্তর দেখা যায়। এবং পাললিক শিলা নরম বলে সেখানে কি হয়, ভাঁজ পড়ার একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তাহলে কোন শিলায় আমরা ভাঁজ দেখতে পাই? পাললিক শিলায়। এবং রূপান্তরিত এবং আগ্নেয় শিলা, এই দুটি শিলা যেহেতু কঠিন এবং এদের মধ্যে স্তর নেই, ফলে এই দুটো শিলার মধ্যে ভাঁজ একটা দেখা যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পাললিক শিলা ভাঁজ সৃষ্টির জন্য। এবং কোন প্রক্রিয়ায় দেখছি আমরা ভাঁজ গঠিত হচ্ছে, সেটা হচ্ছে গিরিজনী প্রক্রিয়ায়। গিরিজনী প্রক্রিয়াটা কিভাবে কাজ করে? সেটা কাজ করছে অনুভূমিক ভাবে। আমরা আগে পড়েছি গিরিজনী প্রক্রিয়ায়, সেখানে আমরা কি জেনেছি, সেখানে জেনেছি যে যে প্রক্রিয়ার মাধ্যমে পর্বত গঠন হয় তাকে আমরা বলি গিরিজনী প্রক্রিয়া। গিরিজনী প্রক্রিয়া কাজ করে কিভাবে? অনুভূমিক ভাবে, হরাইজন্টালি পার্শ্ব চাপের ফলে একটা নরম শিলাস্তরের মধ্যে কি হচ্ছে, চাপ এবং পীড়ন সৃষ্টি হচ্ছে। সেই নরম শিলাস্তর চাপ এবং পীড়নের ফলে কি হচ্ছে, ক্রমশ সেটার মধ্যে সংকোচন বল বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সংকোচন বলের ফলে কি হচ্ছে, ক্রমশ শিলাস্তর কুঞ্চিত হয়ে
উত্থিত হচ্ছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে শিলাস্তর গুলো একটা আরেকটার সাথে বাঁক নিয়ে বেঁকে গিয়ে উপরে উঠে গেছে। যেমন আমি তোমাদেরকে দেখাই, এখানে দেখতে পাচ্ছ একটা লোহার দণ্ড। এই পেনটা যদি দেখাই, আমি পেনটাকে যদি আমি 2 দিয়ে চাপ দিই কি হবে? সেটা কি হবে? এক পর্যায়ে এসে পড়ে চাপ যখন সহ্য করতে না পারবে কি করবে? বেঁকে যাবে, তাই না? বাঁকবে কি না, এইটা বাঁকবে না, এটা ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে। কেন? কারণ এটা কঠিন, তাই না? কঠিন বলে এটা কি হবে? এ বেঁকে যাবে না, ভেঙে যাবে। কিন্তু যদি একটা আমি নরম শিলাস্তর নিই, সাপোজ যদি এই খাতাটাই নিই, তাহলে কি হবে? এই খাতাটা নিলে আমি যতই পার্শ্ব চাপ দেবো কি হবে? ক্রমশ সে বেন্ডিং হয়ে, ক্রমশ সংকুচিত হয়ে, উত্থিত হয়ে উপরে উঠে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি যেটা প্রেজেন্টেশন করছি কি হচ্ছে, যেহেতু এটা কোমল এবং এখানে কি রয়েছে, অনেকগুলো স্তর রয়েছে, এক একটা স্তর। এই পাতাগুলো যদি আমি একটা লেয়ার ধরে নিই, তাহলে কি হচ্ছে, এই লেয়ার গুলো ক্রমশ একে অপরের উপর চাপ দিয়ে উপরে ক্রমশ উত্থিত হচ্ছে। এইভাবে কি সৃষ্টি হচ্ছে? ভাঁজ। কারণ এটা পার্শ্ব চাপ দিচ্ছি, তো আমি দুদিকে যেমন পার্শ্ব চাপ দিচ্ছি, শিলাস্তরের মধ্যে একটা চাপ এবং পীড়নের সৃষ্টি হচ্ছে। ফলে কি হচ্ছে, শিলা ক্রমশ উপরের দিকে কুঞ্চিত হয়ে মোচড় খেয়ে উপরে উত্থিত হয়ে ভাঁজের রূপ ধারণ করছে। এইভাবে যে প্রক্রিয়াটা তৈরি হচ্ছে সেটারই নাম হচ্ছে ভাঁজ প্রক্রিয়া। তাহলে ভাঁজ কি? ভাঁজ হচ্ছে ভূত্বক সংকোচনের ফলে শিলাস্তরের তরঙ্গের মতো এই যে ঢেউ খেলানো একটা ভূমিরূপ তৈরি হচ্ছে। এই ঢেউ খেলানোর যে ভূমিরূপ কুঞ্চিত হয়ে যাওয়াকে কি বলি আমরা? ভাঁজ। ভাঁজ তাহলে কি? ভূত্বকের যে শিলাস্তর রয়েছে সেই শিলাস্তরের মধ্যে পার্শ্ব চাপের ফলে, পার্শ্ব চাপও নয়, নিম্ন চাপও হতে পারে, আবার ঊর্ধ্ব চাপও হতে পারে। সেই ঊর্ধ্ব চাপ, নিম্ন চাপ, বিশেষ করে পার্শ্ব চাপের ফলে শিলাস্তরের মধ্যে কি হচ্ছে, একটা বাঁক তৈরি হচ্ছে, পীড়নের তৈরি হচ্ছে। সেই পীড়নের ফলে কি হচ্ছে, শিলাস্তর ক্রমশ তরঙ্গের মতো রূপ নিয়ে ভাঁজের সৃষ্টি হচ্ছে। এটাই হচ্ছে ভাঁজ। এরপর আমরা দেখব ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া, মেকানিজম অফ ফোল্ড, কিভাবে ভাঁজ সৃষ্টি হচ্ছে। এই যে ভাঁজ সৃষ্টির মধ্যে কতগুলো স্টেজ রয়েছে, সেই স্টেজগুলো কি কি? এখানে আমরা 4টা স্টেজ দেখতে পাচ্ছি ভাঁজ গঠনের ক্ষেত্রে। সেখানে কি হচ্ছে, ভাঁজ গঠন কিভাবে হচ্ছে, নমনীয় বিকৃতি, নমনীয় অবস্থা এবং চির ও ফাটল। ভাঁজ সৃষ্টি প্রসেসের মধ্যে স্টেপ বাই স্টেপের মধ্যে প্রথমে কি দেখছি, ভাঁজ গঠন। অর্থাৎ এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা নরম শিলাস্তর কি রয়েছে, পরপর অনুভূমিকভাবে একটা আরেকটা স্তরের মধ্যে অবস্থান করছে। এই যে অবস্থান, এটা সরল রেখায় অবস্থান করছে, এখানে কোনো ভাঁজ বা বাঁক এখনো পর্যন্ত তৈরি হয়নি। পরবর্তী পর্যায়ে যখন দেখছি ক্রমশ পার্শ্ব চাপের ফলে যখন চাপ প্রয়োগ করা হচ্ছে শিলাস্তরের মধ্যে, এই নরম শিলাস্তরের মধ্যে চাপ প্রয়োগের ফলে কি হচ্ছে, এই যে প্রান্তবর্তী এলাকার মধ্যে কিছুটা কুঞ্চিত হয়েছে। এই কুঞ্চিত হওয়ার ফলে এর মধ্যে সামান্য একটা বাঁক তৈরি হয়েছে। সেই বাঁকটা তৈরি হয়েছে কারণ এই শিলা তো নমনীয়, এই নমনীয় অর্থাৎ নরম শিলা বলে এর মধ্যে সামান্য বাঁকের সৃষ্টি হয়েছে। এই বাঁকটাকে আমরা কি বলছি তখন? নমনীয় বিকৃতি। যখন এই বাঁকের পরিমাণ বৃদ্ধি পাবে, কিসের জন্য? পার্শ্ব চাপের জন্য। যতই আমি পার্শ্ব চাপের পরিমাণটা বৃদ্ধি করব, অর্থাৎ যতই আমি শিলাস্তরের মধ্যে চাপ প্রয়োগ করে এই যে চাপটা যখন আমি ধীরে ধীরে বৃদ্ধি করব, তখন কি হবে, এই বাঁকের পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। বাঁকের পরিমাণটা বৃদ্ধি হওয়ার ফলে কি শিলা ক্রমশ আরো উপরে উত্থিত হয়ে ভাঁজের আকৃতি রূপ নেবে। এই যে নমনীয় অবস্থা তখন তৈরি কি হচ্ছে, নমনীয়, কারণ বাঁকটা তো ক্রমশ আরো বৃদ্ধি পাচ্ছে। কিসের জন্য বৃদ্ধি পাচ্ছে? যেহেতু পার্শ্ব চাপের পরিমাণটা আরো বেড়ে যাচ্ছে, মানে শিলার যখন সহ্য ক্ষমতা আরো বৃদ্ধি পাচ্ছে, চাপ সহ্য করার ক্ষমতা যতক্ষণ বৃদ্ধি পাবে, সেই শিলা সহ্য করে উপর দিকে উত্থিত হবে। কিন্তু এমন একটা পর্যায়ে হবে যখন শিলা তার আর সহ্য ক্ষমতা হারিয়ে ফেলবে, অর্থাৎ তার চাপ এবং পীড়নের পরিমাণ যখন অতিরিক্ত হয়ে যাবে, তখন কি হবে, শিলা একটা পর্যায়ে এসে তাদের মধ্যে কি হবে, চাপ এবং শিলার চাপ এবং পীড়নের পরিমাণ যখন বৃদ্ধি পাবে, শিলা ক্রমশ বাঁক নিয়ে কি হবে, একসময় ফেটে গিয়ে ছোট ছোট চির বা ফাটলে তৈরি হয়ে কি হবে, বেঁকে যাবে। এই বেঁকে যাওয়াটাই হয়ে যাচ্ছে তখন ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া। এইভাবেই তৈরি হচ্ছে ভাঁজ। তাহলে আমরা দেখলাম কি ভাঁজ সৃষ্টির প্রক্রিয়া
এবারে ভাঁজ সৃষ্টি প্রক্রিয়ার মধ্যে কিছু কিছু মেকানিজম গুলোর মধ্যে শ্রেণী বিভাগ রয়েছে। সেই শ্রেণী বিভাগ গুলো কি কি? একটা ভাঁজ সৃষ্টি হতে গেলে কি কি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, সেই প্রসেস গুলোর মধ্যেও কিছুটা তার মধ্যেও একটা পার্থক্য, তার মধ্যেও একটা কি রয়েছে শ্রেণী বিভাগ রয়েছে। সেই শ্রেণী বিভাগটা কি কি? সেই শ্রেণী বিভাগটা দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে তোমার জ্যামিতিক বা সরণজনিত দৃষ্টিভঙ্গি, যেখানে কি দেখছি আমরা একটা শিলা যখন দেখছি কি ক্রমশ চাপের ফলে আরোপিত যে বল একটা গতি সঞ্চার করছে, এই গতি সঞ্চারটাকে কি বলছি আমরা? কাইনেটিক। কাইনেটিক যে এনার্জি একটা তৈরি হচ্ছে, সেই কাইনেটিক এনার্জি ফলে কি হচ্ছে ভাঁজের মধ্যে ক্রমশ পার্শ্ব চাপ বৃদ্ধি পাচ্ছে। এই পার্শ্ব চাপের ফলে কি হচ্ছে শিলাস্তরের মধ্যে বাঁক নিয়ে ক্রমশ সেটা ভাঁজের রূপ নিচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে আমাদের কি জ্যামিতিক সঞ্চরণ জনিত প্রক্রিয়ার ফলে ভাঁজের গঠন। এই ভাঁজের গঠনটা দেখার আগে আমরা দেখে নিই জ্যামিতিক সরণজনিত যে প্রক্রিয়া সেটাকে আবার দু ভাগে ভাগ করছি। সেটা কি? একটা বক্রণ ভাঁজ প্রক্রিয়া, 2 নম্বর রয়েছে বিষম সহজ কৃন্তন প্রক্রিয়া। বক্রণ ভাঁজযুক্ত প্রক্রিয়াকে দু ভাগে ভাগ করছি, যেখানে কি রয়েছে আনত সরণ প্রক্রিয়া আর একটা বক্রণ প্রবাহ প্রক্রিয়া। তাহলে দেখে নিই আরেকবার জ্যামিতিক সরণ প্রক্রিয়া। জ্যামিতিক সরণ প্রক্রিয়াটা কি? জ্যামিতিক সরণ প্রক্রিয়া হলো যেখানে শিলাস্তরে আরোপিত বল, যেখানে শিলাস্তরের মধ্যে একটা বল যখন আমি প্রয়োগ করছি, সেই বলটা প্রয়োগ করার ফলে কি হচ্ছে শিলাস্তরের মধ্যে একটা গতি সঞ্চার হচ্ছে, আমরা তাদের মধ্যে একটা মুভমেন্ট তৈরি হচ্ছে, মানে একটা কি হচ্ছে কাইনেটিক এনার্জি তৈরি হচ্ছে। সেই এনার্জি যখন তৈরি হচ্ছে ফলে কি হচ্ছে শিলাস্তরের মধ্যে একটা ভাঁজের সৃষ্টি হচ্ছে। এই যে ভাঁজ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াটাকে কি বলছি? জ্যামিতিক সরণজনিত ভাঁজ প্রক্রিয়া। এই জ্যামিতিক সরণজনিত ভাঁজ প্রক্রিয়ার ফলে শিলাস্তরের মধ্যে যে গতি সঞ্চার হচ্ছে, সেই গতি সঞ্চারের ফলে একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে, সেই ভাঁজটাকেই বলা হচ্ছে জ্যামিতিক সরণযুক্ত ভাঁজ প্রক্রিয়া। এটারও দুটি ভাগ, একটা হচ্ছে বক্রণ ভাঁজ প্রক্রিয়া আর একটা কি বলেছিলাম বিষম ভাঁজ প্রক্রিয়া। সেই বক্রণ ভাঁজ প্রক্রিয়ার মধ্যে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি একটা চাপ তৈরি হচ্ছে। সেই চাপটা কিভাবে প্রয়োগ করা হচ্ছে? পার্শ্ব চাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শিলাস্তর অনুভূমিক ভাবে অবস্থান করছে, যেখানে লেয়ার গুলো দেখতে পাচ্ছি আমরা ক্রমশই হরাইজন্টালি এখানে রয়েছে। সেই অনুভূমিক অবস্থান যুক্ত স্তর যুক্ত যে শিলাস্তর, সেখানে চাপ প্রয়োগ করে কি দেখা হচ্ছে? এখানে চাপ প্রয়োগ করে যেখানে দেখছি আমরা এই যে প্রান্তীয় বিন্দু, সেই প্রান্তীয় বিন্দুতে এই চাপের পরিমাণ সবচেয়ে বেশি, এবং যতই গ্রন্থি বিন্দুর দিকে যাওয়া যায় এই চাপের পরিমাণটা ক্রমশ কমে আসে, এবং একটি পর্যায়ে এই গ্রন্থি বিন্দুতে যে পীড়ন ক্ষমতা বা চাপের যে বল সেটা শূন্য হয়ে যায়। এই শূন্য হয়ে যায় ফলে এখানে চাপের সেরকম প্রভাব থাকে না। বেশি কোথায় প্রভাব পড়ে? এই সীমানা এলাকায়, এই শিলাস্তরে যে সীমানা রয়েছে সেই সীমানা এলাকায় চাপটা সর্বাধিক হয়, এবং যত কেন্দ্রভাগে যাওয়া যায় মানে গ্রন্থি বিন্দুর দিকে যাওয়া যায় এই চাপের পরিমাণ হ্রাস পায়। ফলে এই ক্রমশ পার্শ্ব চাপের ফলে শিলাস্তরে কি একটা বল সৃষ্টি হচ্ছে। সেই পার্শ্ব বলের ফলে পার্শ্ব চাপের ফলে শিলাস্তর ক্রমশ বাঁক নিয়ে উপরের দিকে উত্থিত হচ্ছে। এই যে উপরের দিকে উত্থিত হয়ে একটা বাঁক নিচ্ছে, সেই বাঁকটার ফলে কি তৈরি হচ্ছে? একটা ভাঁজ তৈরি হচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে কি বক্রণ ভাঁজ প্রক্রিয়া। বক্রণ ভাঁজ প্রক্রিয়ার ফলে কিভাবে ভাঁজ তৈরি হচ্ছে? যেখানে একটা শিলাস্তরের মধ্যে পার্শ্ব চাপের ফলে ক্রমশ পাশাপাশি স্তর বরাবর একটা চাপ প্রয়োগ করা হচ্ছে, পার্শ্ব চাপ। সেই পার্শ্ব চাপের ফলে এই পার্শ্ব চাপের সীমানায় সবচেয়ে বেশি, এবং যত ভিতরের দিকে যাওয়া যায় মানে গ্রন্থি বিন্দুতে এই চাপের পরিমাণ কম। যেমন একটা বইয়ের পাতাকে দেখিয়ে দেওয়া হলো, যেমন একটা বইয়ের পাতাকে যদি আমি ক্রমশ এখানে পার্শ্ব চাপ দিই, সেখানে কি দেখছি ক্রমশ পার্শ্ব চাপ, এখানে চাপটা বেশি, এই যে কিনারা বা এই সীমানায় বেশি চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু এই যে মাঝের অংশ বা গ্রন্থি বিন্দু যেখানে এখানে কি হচ্ছে চাপের পরিমাণটা কম।
ফলে এইদিকে পার্শ্ব চাপের ফলে এখানে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, চাপের ফলে আস্তে আস্তে শিলাস্তর বাঁক নিয়ে ভাঁজের সৃষ্টি করছে। এটা হচ্ছে বক্রন ভাঁজ প্রক্রিয়া। এরপর আসছে আমাদের আনত সরণ প্রক্রিয়া। আনত সরণ প্রক্রিয়া কি দেখছি, যেখানে রয়েছে আনত সরণ প্রক্রিয়ায় সীমানায় পীড়ন বেশি কার্যকরী হওয়ায় স্তরায়ন্তর। এখানে এই বক্রন প্রক্রিয়ার একটা ভাগ হচ্ছে আনত সরণ প্রক্রিয়া, যেখানে কি রয়েছে সীমানায় পীড়ন বেশি। এই যে সীমানায় মানে এই প্রান্ত ভাগগুলোর মধ্যে পীড়ন সবচেয়ে বেশি হয়। স্তরায়ন তল, এক একটা তল রয়েছে স্তর। এই যে স্তরায়ন তল বরাবর কি দেখা যাচ্ছে, নিচের দিকে স্তরায়ন তল বরাবর উপরের দিকে একটা অংশ আর একটা অংশ নিচের দিকে ক্রমশ বেঁকে যাচ্ছে। এই যে ক্রমশ বেঁকে যাচ্ছে, উপরের দিকে একটা অংশ নিচের দিকে বেঁকে যাচ্ছে, ফলে একটা ভাঁজের রূপ, ঢেউয়ের মতো। এই যে উপরের অংশ কখনো আবার নিচের অংশ, যেমন এখানে আমরা কি বলি শীর্ষবিন্দু একটা অধবিন্দু, এই শীর্ষবিন্দু এবং অধবিন্দু সৃষ্টি হয়ে একটা ভাঁজের সৃষ্টি করছে। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আনত সরণ প্রক্রিয়া। আনত সরণ প্রক্রিয়া যেহেতু সমান্তরাল ভাবে কার্যকরী হয় বলে একে স্তর সমান্তরাল সরণ বা লেয়ার প্যারালাল স্লিপ। আনত সরণ প্রক্রিয়ার আরেকটা নাম হচ্ছে স্তর সমান্তরাল সরণ, যেখানে আমরা সমান্তরাল ভাবে কি দেখছি, শিলার একটা সরণ দেখতে পাচ্ছি। এর জন্য এর নাম করা হচ্ছে স্তর সমান্তরাল সরণ বা লেয়ার প্যারালাল স্লিপ। আনত সরণ প্রক্রিয়া তাহলে কি দেখলাম, শিলার পীড়ন কোথায় বেশি কার্যকর, প্রান্ত ভাগে বা সীমানায় হওয়ার ফলে কি স্তরায়ন তলের উপরে উঠে যায়, উপরে বাঁক নিচ্ছে একটা অংশ, আর একটা অংশ কোথায় বাঁক নিচ্ছে, নিচে। মানে একটা তৈরি কি হচ্ছে তোমার শীর্ষবিন্দু, আর একটা তৈরি হচ্ছে অধবিন্দু। শীর্ষবিন্দু অধবিন্দু তৈরি হওয়ার ফলে ক্রমশ বাঁক নিয়ে একটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে আনত সরণ প্রক্রিয়া বা স্তর সমান্তরাল সরণ বা লেয়ার প্যারালাল স্লিপ। এরপর আমরা দেখব কি প্রক্রিয়া, সেটা হচ্ছে বক্রন প্রবাহ প্রক্রিয়া। এই বক্রন প্রবাহ প্রক্রিয়া কি রয়েছে, এখানে রয়েছে তোমার এই বক্রন প্রবাহে রয়েছে নমনীয় শিলা যেখানে অবস্থান করছে। এই যে নমনীয় শিলা স্তরের প্রবাহের ফলে একটা যে চাপ তৈরি করা হচ্ছে, এই চাপে তৈরি ফলে এই যে তোমার গ্রন্থি বিন্দু রয়েছে, এই গ্রন্থি বিন্দু বা বলয়ের মধ্যে এর যে পুরুত্ব সবচেয়ে বেশি, এই গ্রন্থি বিন্দুতে পুরুত্বটা বেশি, কিন্তু এই যে বাহু লিম্ব, এই লিম্ব যেটা রয়েছে বাহু, এখানে এর থিকনেস বা পুরুত্বটা কম। এই প্রক্রিয়ার ফলে যেখানে আমরা দেখছি নমনীয় শিলা প্রবাহের ফলে বাঁক ক্রমশ সৃষ্টি হচ্ছে, সেই বাঁক সৃষ্টি হওয়ার ফলে একটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে, যেখানে এই গ্রন্থি বিন্দুতে সবচেয়ে বেশি বাঁক প্রবাহ দেখা যাচ্ছে। এইভাবে গ্রন্থি বিন্দুতে এর বাঁকটা বেশি, চাপটা সৃষ্টি হওয়ার ফলে ক্রমশ একটা শিলাকে যখন চাপ দিয়ে প্রেসার দেওয়া হচ্ছে, তখন কি হচ্ছে, এটা ক্রমশ সংকুচিত হয়ে পড়ে শিলাস্তরে একটা বাঁক নিচ্ছে। সেই বাঁকের মধ্যে দেখা যাচ্ছে এই যে গ্রন্থি বিন্দু বা গ্রন্থি বলয়, যেখানে এর পুরুত্বটা বেশি, মানে এর থিকনেসটা বেশি রয়েছে, এবং ক্রমশ যত বাহুর দিকে আসা যাচ্ছে এর পুরোটা কমে যাচ্ছে। এই প্রক্রিয়ার ফলে কি নাম হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বক্রন প্রবাহ প্রক্রিয়া, যেখানে নমনীয় শিলাস্তরের প্রবাহ দেখা যাচ্ছে। এই শিলাস্তরের প্রবাহের ফলে ক্রমশ চাপ সৃষ্টি হচ্ছে, চাপের ফলে ক্রমশ শিলাস্তর বাঁক নিয়ে ভাঁজের উৎপত্তি করছে। ভাঁজের উৎপত্তির পর এরপর আমরা কি আসছি, বিষম সহজ কৃন্তন প্রক্রিয়া। বিষম সহজ কৃন্তন প্রক্রিয়া জিনিসটা কি, যেখানে কি রয়েছে ফাটল বরাবর টুকরো ফালি সমূহের এদিক ওদিক স্থানচ্যুত বা স্খলনকে কৃন্তন বলে। কৃন্তন জিনিসটা কি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা শিলাস্তর অনুভূমিকভাবে অবস্থান করছে, সেই শিলাস্তরের মাঝে কিছু ছোট ছোট ফালি বা ফাটল রয়েছে। এই স্থানচ্যুত ফালি বা ফাটল গুলোকে কি বলা হচ্ছে, কৃন্তন বা শেয়ারিং। এই কৃন্তন বা ফাটল যুক্ত অসংখ্য
ক্ষুদ্র ক্ষুদ্র অদৃশ্য যে স্থানচ্যুত স্থানগুলো, সেগুলোর ফলে শিলাস্তরের মধ্যে একটা ফাটলে তৈরি হচ্ছে। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দেখতে পাচ্ছি এগুলোতে যে রয়েছে ফাঁকগুলো, ফাঁকগুলোর মধ্যে কি হচ্ছে, একটা স্থানচ্যুত বা চ্যুতির সৃষ্টি হচ্ছে। এই চ্যুতিগুলোকে বা স্থানচ্যুত স্থানগুলোকে বলা হচ্ছে ক্রিন্তন। যখন সরণ প্রক্রিয়ায়, যখন পার্শ্ব চাপের ফলে কি হচ্ছে, এই যে সরণ সৃষ্টি হচ্ছে, এই সরণের পরিমাণটা, যেমন কি দেখলাম আনত সরণ প্রক্রিয়ায় যেখানে ছিল প্রান্ত ভাগে সর্বাধিক ছিল বা সীমানায়, এবং গ্রন্থি ভাগে ছিল শূন্য বা কম, কিন্তু বিষম সহজ ক্রিন্তন প্রক্রিয়ায় এই যে পার্শ্বচাপের যে পরিমাণটা, পার্শ্বচাপের পরিমাণটা সীমানায় সবচেয়ে কম, এই যে সীমানায় বা প্রান্ত ভাগে সবচেয়ে পরিমাণটা কম সরণের পরিমাণটা, কিন্তু এই যে গ্রন্থি বিন্দু বা এখানে যে গ্রন্থি বিন্দু, এই গ্রন্থি বিন্দুতে পরিমাণটা সর্বাধিক। গ্রন্থি বিন্দুতে যেমন সর্বাধিক সরণ প্রক্রিয়া, যত গ্রন্থি বিন্দু থেকে বাইরের দিকে যাওয়া যায় এই সরণ প্রক্রিয়াটা ক্রমশ হ্রাস পায়, এই সমস্ত ক্রমশ হ্রাস পায়, এবং কি হচ্ছে, যতই শিলাস্তরের মধ্যে পার্শ্ব চাপের পরিমাণটা বৃদ্ধি পাবে কি হবে, শিলাস্তর আস্তে আস্তে কুঞ্চিত হয়ে উপরের দিকে উঠে ভাঁজের সৃষ্টি করবে। এইভাবে তৈরি হচ্ছে ভাঁজ, যেটার প্রক্রিয়াটার নাম কি হচ্ছে বিষম সহজ ক্রিন্তন প্রক্রিয়া। বিষম সহজ ক্রিন্তন প্রক্রিয়া কি হচ্ছে, ফাটল বরাবর অসংখ্য এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাটল বরাবর বা ফালিগুলোর মধ্যে কি হচ্ছে, একটা আরেকটার সাথে স্থানচ্যুত হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানটা কিছুটা নেমে এসেছে, এখানটা কিছুটা নেমে এসেছে, ফলে কি হচ্ছে শিলাস্তরের মধ্যে একটা ফাটল বা গ্যাপ তৈরি হচ্ছে। এই যে ফাটল এবং গ্যাপ বা এই যে নেমে আসছে স্খলনের ফলে একটা ভাঁজের সৃষ্টি হচ্ছে। ফলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হচ্ছে তোমার বিষম সহজ ক্রিন্তন প্রক্রিয়া। এরপর আমরা চলে আসি সংযুক্ত পীড়নজনিত প্রক্রিয়া। সংযুক্ত পীড়নজনিত প্রক্রিয়া কি দেখছি আমরা, চাপটা পড়ছে অনুভূমিক ভাবে, যেখানে অনুভূমিক স্তরের সাপেক্ষে পীড়ন বল কার্যকরী হয়। এই সংযুক্ত পীড়নজনিত প্রক্রিয়া আবার দুটি ভাগ, যেটা হচ্ছে বাকলিং আর একটা বেন্ডিং। বাকলিং এবং বেন্ডিং জিনিসটা কি দেখি। বাকলিং যেখানে হচ্ছে বল যখন শিলাস্তরের সমান্তরালে, এখানে দেখতেই পাচ্ছ একটা সহজ সরল সমান্তরাল যুক্ত একটা সরল তোমার শিলাস্তর রয়েছে, সেই শিলাস্তরে যখন ক্রমশ চাপ প্রয়োগ করা হচ্ছে, শিলাস্তরে যখন ক্রমশ চাপ প্রয়োগ করা হচ্ছে, সামগ্রিকভাবে কি হচ্ছে, শিলাস্তরের মধ্যে বাঁক সৃষ্টি হচ্ছে। কেন? কারণ যেহেতু চাপের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, যতই পার্শ্ব চাপ বৃদ্ধি পাবে নমনীয় বা এই যে কোমল শিলাস্তরের মধ্যে একটা ভাঁজ সৃষ্টি হচ্ছে। এই প্রক্রিয়াটার নাম হচ্ছে বাকলিং। বাকলিং কি, বল যখন শিলাস্তরের সমান্তরালে, এই শিলাস্তরের সমান্তরালে দুদিক থেকে কার্যকরী হয়, এইদিকেও চাপ দিচ্ছি এইদিকেও চাপ দিচ্ছি, ফলে কি হচ্ছে সংনমন বল মানে সংকোচন বা কম্প্রেশন বলের ফলে কি হচ্ছে একটা চাপ তৈরি হচ্ছে। এই চাপটাই বা চাপ একটা পীড়ন মানে এর মধ্যে ক্রমশ সংকোচন ঘটছে। এই সংকোচন যখন একটা পর্যায়ে এসে যখন আর সহ্য করতে না পারবে শিলাস্তর, তখন কি হবে, ক্রমশ বাঁক নিয়ে উপর দিকে উঠে যাবে এবং নিচের দিকে চলে আসবে, ফলে একটা ঢেউ খেলার মতো ভূমিরূপ তৈরি হচ্ছে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে বাকলিং প্রক্রিয়া। বাকলিং প্রক্রিয়া তাহলে আমরা দেখলাম কি, সেখানে দেখছি বল যখন শিলাস্তরের সমান্তরালে দুদিক থেকে যখন প্রয়োগ করা হয় কার্যকরী হয়, তখন তাকে কি বলছি, সংকোচন বলের সৃষ্টি হচ্ছে, অর্থাৎ ক্রমশ সেটা কম্প্রেস হচ্ছে, এবং কম্প্রেশনে বলের ফলে কি হচ্ছে, চাপ বা পীড়ন উৎপন্ন হচ্ছে। এই চাপ এবং পীড়নের উৎপন্ন হওয়ার ফলে শিলাস্তরের মধ্যে ক্রমশ বাঁক তৈরি হচ্ছে, এবং বাঁকের ফলে শিলাস্তর উত্থিত হয়ে ভাঁজ প্রাপ্ত হচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে বাকলিং। এরপর আসছি আমরা বেন্ডিং। বেন্ডিং জিনিসটা কি, যেখানে একদিকে চাপ প্রয়োগ করা হচ্ছে। বাকলিং এ কি ছিল, শিলাস্তরের মধ্যে দুদিক থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল সামগ্রিকভাবে, সেখানে চাপটা প্রয়োগ করা হয়েছিল, দুদিক থেকে প্রেসার দেওয়া হয়েছিল সমানভাবে, এই দিক থেকে দেওয়া হয়েছিল এই দিক থেকে দেওয়া হয়েছিল। কিন্তু এখানে আমরা কি দেখছি, বেন্ডিং প্রসেসে দেখছি যেখানে সংযুক্ত পীড়ন যদি শিলাস্তরে আড়াআড়ি ভাবে ঘটে এবং শিলাস্তরে বলয়ের মতো মোচড় খায়,
এখানে স্ল্যাশ স্তরে মনে হচ্ছে ক্রমশ একটা জিনিস নিয়ে এইভাবে যখন আমি চাপ প্রয়োগ করা হচ্ছে কি হচ্ছে, ক্রমশ এই নিচের দিকে নেমে যাচ্ছে, মানে একটা বেন্ড হয়ে যাচ্ছে, ক্রমশ বাঁক নিচ্ছে। এই বাঁক নেওয়ার যে প্রসেসটা সেটা হচ্ছে বেন্ডিং, সেটার নাম হচ্ছে কি বেন্ডিং। তাহলে বেন্ডিং জিনিসটা হচ্ছে যেখানে চাপ একদিকে প্রয়োগ করা হচ্ছে স্ল্যাশ স্তরের মধ্যে। এই যে নরম কোমল স্ল্যাশ স্তর রয়েছে, সেই নরম কোমল স্ল্যাশ স্তরের যখন চাপটা এক সাইডে প্রয়োগ করা হচ্ছে বলে কি হচ্ছে, একটা অংশ বেঁকে যাচ্ছে, মানে এটা ক্রমশ মুচকে যাচ্ছে বা মোচড় খাচ্ছে, ক্রমশ এখানে পার্শ্ব চাপ, এইখানে ক্রমশ নিম্ন চাপ দেওয়া হচ্ছে। নিম্ন চাপের ফলে শিলার একটা অংশ নিচের দিকে বেঁকে যাচ্ছে, ফলে একদিকে নত হয়ে যাচ্ছে, স্ল্যাশ স্তর ক্রমশ এইভাবে বেঁকে নেমে যাচ্ছে। এইভাবে বাঁক নেওয়ার প্রসেসের মাধ্যমেও ভাঁজ প্রাপ্ত হয়। এই প্রসেসটার নাম হচ্ছে বেন্ডিং। তাহলে বেন্ডিং এ কি দেখলাম, সংযুক্ত পীড়ন শিলা স্তরের আড়াআড়ি ভাবে ঘটে এবং শিলা স্তরে বলয়ের মতো বা মোচড় খায় বা মুচকে যায় যেমন একটা শিলা স্তর। এর ফলেও যে ভাঁজ, এখানে তো ভাঁজ একটা তৈরি হচ্ছে, বেঁকে যাচ্ছে, সেই বেঁকে যাওয়া অংশটাকে বলা হচ্ছে বেন্ডিং। চলে আসি এবারে ভাঁজের নিয়ন্ত্রক। কি কি জিনিস ভাঁজকে নিয়ন্ত্রণ করতে পারে? প্রথমত হচ্ছে ভূগাঠনিক বল বা টেকটনিক ফোর্স, যেটা ভাঁজ গঠনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। ভাঁজ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা কার? ভূগাঠনিক বল। কারণ ভাঁজ তো এইভাবে গঠিত হয় না, নিশ্চয়ই তার পেছনে একটা বল বা শক্তি কার্যকরী হয়। সেই টেকটনিক জিনিসটা কি, সেটা প্লেট টেকটনিক আমরা আগে পড়েছি, যেখানে দুটি প্লেট ক্রমশ পাশাপাশি অভিসারীমুখী হয়ে কি হচ্ছে, একটা প্লেট আরেকটা প্লেটের সাথে ধাক্কা খেয়ে কি করছে, একটা অংশ, যে প্লেটটা হালকা সেটা উপরে উঠে যাবে এবং যে প্লেটটা নিচে সেটা সাবডাক্ট হয়ে কি করবে, মেন্টালি প্রবেশ করবে এবং সেখানকার শিলা গলে গিয়ে ক্রমশ কি করবে, এই যে হালকা শিলাস্তর, সেই হালকা শিলাস্তরকে চাপ দিয়ে উপরে উঠে যাবে। এইভাবে শিলাস্তর ভাঁজ পেয়েও কি হয়, পর্বতের সৃষ্টি হয়। এইভাবেও যে প্রসেস, এটা কিসের ফলে ঘটছে, এটা টেকটনিক যে ফোর্স বা প্লেট টেকটনিক আমরা যেটা জেনেছি, যেহেতু ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে একটা প্রক্রিয়া রয়েছে, সেটা গিরিজনী প্রক্রিয়া। সেই গিরিজনী প্রক্রিয়া কার্যকরী করছে কিসের উপর? ভূত্বকের মধ্যে যে প্লেট গুলো রয়েছে সেগুলো তো গতিশীল, সেগুলো তো স্থির নয়। এই যে পাতের যে সঞ্চালন বা পাতে ক্রমশ একে অপরের কাছাকাছি আসা, একে অপরের বিপরীত দিকে চলে যাওয়া, ফলে ভূমিরূপের মধ্যে একটা পরিবর্তন ঘটছে। যে অংশটা একটা মহাদেশীয় পাত হতে পারে, কোনো একটা আবার মহাসাগরীয় পাত হতে পারে। মহাদেশীয় এবং মহাসাগরীয় পাত, আমরা জানি মহাদেশীয় পাত মহাসাগরীয় পাতের থেকে হালকা, ফলে কি হবে, মহাসাগরীয় পাতটা ক্রমশ বাঁক নিয়ে উপরে উঠে যাবে এবং মহাদেশীয় পাতটা ক্রমশ বাঁক নিয়ে উপরে উঠবে এবং মহাসাগরীয় পাতটা নিচে সাবডাক্ট হয়ে গুরুমণ্ডলে প্রবেশ করবে, অ্যাস্ট্রোস্ফিয়ারে, এবং হালকা যে পাতটা সেটা উপর দিয়ে উঠে গিয়ে ক্রমশ বাঁক নিয়ে কুঞ্চিত হয়ে ভাঁজের সৃষ্টি করবে। এইভাবে সৃষ্টি হয় ভাঁজ, যেটা কিসের মধ্যে পড়ছে, ভূগাঠনিক প্রক্রিয়া। এরপর আসছে চাপ। চাপও একটা ভাঁজের ক্ষেত্রে জানি গুরুত্বপূর্ণ উপাদান। যেহেতু এখানে চাপ আসছে, তো ক্রমশ পার্শ্ব চাপের ফলে স্লাস্তরের মধ্যে একটা পাত যখন সঞ্চালন হচ্ছে বা একটা ভূভাগ যখন একটা আরেকটা উপর দিয়ে কাছাকাছি আসছে, নিশ্চয়ই তাদের মধ্যে চাপ প্রয়োগ করা হচ্ছে। চাপ প্রয়োগ করা হওয়ার ফলে কি হচ্ছে, ক্রমশ পার্শ্ব চাপের ফলে এই যে নমনীয় শিলাস্তর রয়েছে, পলি শিলাস্তর, সেই শিলাস্তরের মধ্যে কি হচ্ছে, ক্রমশ বাঁক নিচ্ছে। এই যে বাঁক নেওয়ার প্রসেসটাই, সেই বাঁক নেওয়ার প্রসেসটার মধ্যে কি হচ্ছে, একটা চাপ ক্রমশ পাওয়ার ফলে শিলাস্তর ক্রমশ উত্থিত হয়ে বাঁক নিয়ে ভাঁজের সৃষ্টি করছে। এই চাপ হচ্ছে ভাঁজ সৃষ্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক। কারণ যদি আমি চাপই না দিই, তাহলে কিভাবে শিলাস্তরের মধ্যে পীড়ন তৈরি হবে? শিলাস্তরের মধ্যে পীড়ন তৈরি না হলে কিভাবে সেটা কাছাকাছি এসে সংনমন বল বা কম্প্রেসিভ যে ফোর্স রয়েছে, সেই সংকোচন বলের ফলে বা সংনমন বলের ফলে শিলাস্তর ক্রমশ কাছাকাছি এসে ক্রমশ কুঞ্চিত হয়ে উপরে উত্থিত হয়ে ক্রমশ ভাঁজ প্রাপ্ত হবে। এই যে ভাঁজ,
প্রক্রিয়ার বা ভাঁজ সৃষ্টির মধ্যে চাপ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে গ্রহণ করছে। তাপটা কি? তাপটা হচ্ছে যেমন আমরা জেনেছি ভূত্বকের মধ্যে যে স্তর রয়েছে, এটা যদি উপরে ভূত্বক আমরা ধরি, তার মধ্যে কি রয়েছে, এটা অ্যাস্থনোস্ফিয়ার। সেই অ্যাস্থনোস্ফিয়ারে আমরা কি দেখেছি, চাপের প্রবাহ রয়েছে। সেখানে বিভিন্ন রকম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে বা রেডিও অ্যাক্টিভ যে সমস্ত উপাদান রয়েছে, সেই উপাদানের মধ্যে ক্রমশ তাদের মধ্যে বিক্রিয়া ঘটছে, উপাদানের ফলে একটা তাপ উৎপন্ন হচ্ছে। সেই তাপ উৎপন্ন হওয়ার ফলে ম্যাগমা গুলোর পরিচলন স্রোত ঘটছে। সেই পরিচলন স্রোত ভূত্বকের উপর একটা চাপ সৃষ্টি করছে। এই যে চাপ দিচ্ছে ঊর্ধ্বচাপ, ফলে ভূত্বকে যেখানে নরম শিলাস্তর রয়েছে সেই শিলাস্তর ক্রমশ কুঞ্চিত হচ্ছে এবং কুঞ্চিত হয়ে উপরে উঠে সেটা ভাঁজ প্রাপ্ত হচ্ছে। এইভাবে চাপের ফলে নিম্নচাপ যেটা দিচ্ছে ঊর্ধ্বমুখী হয়ে, সেই চাপ এবং তাপের ফলেও শিলাস্তরের মধ্যে ভাঁজ প্রাপ্ত হচ্ছে। কাঠিন্যতা জিনিসটা কি? একটা শিলাস্তর কি প্রকৃতির, তার সহ্য ক্ষমতা কি রকম, শিলাটা নরম না কঠিন? শিলা যত নরম হবে, অর্থাৎ পাললিক শিলাস্তর, আমরা জানি পাললিক শিলাস্তর হচ্ছে সবচেয়ে নরম শিলা, এবং পাললিক শিলা কি রয়েছে, এক একটা স্তর রয়েছে। যে শিলা স্তর বেশি হলে তাদের মধ্যে একটা চাপ যখন আমি প্রয়োগ করছি, ক্রমশ পাললিক শিলার নমনীয়তা বেশি বলে শিলাস্তরের মধ্যে ক্রমশ সেটা সহজে বাঁক নিয়ে উপরে উঠে যাচ্ছে। এই যে বাঁক নিয়ে উপরে উঠে যাওয়ার ফলে শিলাস্তরের মধ্যে একটা বেন্ডিং, এই যে বাঁক তৈরি হচ্ছে, ফলে শিলাস্তর ক্রমশ পার্শ্ব চাপের ফলে সেটা আবার নিম্নচাপও হতে পারে। যখন আমি নিম্নচাপ ঊর্ধ্বচাপ সব রকম ভাবে চাপ প্রয়োগ করে শিলাস্তরের মধ্যে একটা পীড়ন তৈরি হচ্ছে। এই পীড়ন তৈরি যখন কোন শিলার মধ্যে দেখছে, সেই শিলা হচ্ছে কাঠিন্যতা যার কম, অর্থাৎ সেই শিলা যখন নমনীয় অবস্থায় রয়েছে, শিলাস্তর যখন সেটা নরম কোমল পাললিক শিলাস্তর, সেই কোমল পাললিক শিলাস্তরের মধ্যে যখন পার্শ্বচাপ প্রয়োগ করা হচ্ছে, ফলে শিলা সহজেই বাঁক নিয়ে উপরে উত্থিত হয়ে ভাঁজ সৃষ্টি হচ্ছে। সময়, আমরা জানি ভাঁজ হচ্ছে একটা গিরিজনী প্রক্রিয়া, এবং গিরিজনী প্রক্রিয়া কিসের মধ্যে আসছে, সেটা হচ্ছে ধীর প্রক্রিয়া। ধীর প্রক্রিয়ার মধ্যে আসছে গিরিজনী প্রক্রিয়া। তাহলে একটা ভাঁজ একদিনে হয়ে যায় না, তার জন্য লাগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর। যেমন হিমালয় পর্বত একটা ভাঁজ প্রাপ্ত ভঙ্গিল পর্বত, তার মধ্যে আবার প্রচুর নবীন ভঙ্গিল পর্বত। হিমালয়, রকি, আন্দিজ, আল্পস, অ্যাটলাস সমস্ত রকম যে পাললিক শিলা দ্বারা গঠিত নবীন ভঙ্গিল পর্বত, সেগুলো কিসের ফলে সৃষ্টি হয়েছে? সেগুলো হয়েছে তোমার যেহেতু পাললিক শিলাস্তর রয়েছে এবং নরম কোমল শিলাস্তর দিয়ে, সেই শিলাস্তর দিয়ে তৈরি সৃষ্টি হতে প্রক্রিয়াটা কোটি কোটি বছর সময় লেগেছে, বা তার যে প্রসেস সেটা লেন্দি বা সেটা ধীর প্রক্রিয়া। তাহলে সময় কেমন লাগে? ভাঁজ সৃষ্টির জন্য প্রক্রিয়াটা অত্যন্ত ধীর গিরিজনী প্রক্রিয়া, এবং এটা সময় খুব বেশি লাগে গিরিজনী প্রক্রিয়ার মধ্যে। এরপর চলে আসছি ভাঁজ সৃষ্টির কারণ। কি কি কারণে ভাঁজ সৃষ্টি হয়? ভাঁজ সৃষ্টির কারণে এখানে আমরা দুটো প্রসেস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভূগাঠনিক কারণ বা টেকটনিক মুভমেন্ট, আর একটা রয়েছে অভূগাঠনিক কারণ বা নন টেকটনিক মুভমেন্ট। ভূগাঠনিক কারণের মধ্যে রয়েছে প্রথমত দেখে নিই, ভূগাঠনিক কারণের মধ্যে যে রয়েছে প্রথমত মহীসঞ্চরণ তত্ত্ব। ভূগাঠনিক কারণের মধ্যে মহীসঞ্চরণ তত্ত্ব, যেটা কে দিয়েছিল? আলফ্রেড ওয়েগনার দিয়েছিল। কত খ্রিস্টাব্দে? আলফ্রেড ওয়েগনার 1912 খ্রিস্টাব্দে তার মহীসঞ্চরণ তত্ত্ব বা কন্টিনেন্টাল ড্রিফট থিওরি দিয়েছিল 1912 খ্রিস্টাব্দে, যেটা প্রকাশ পায় 1924 খ্রিস্টাব্দে। তিনি জার্মান ভাষায় দিয়েছিলেন। সেখানে আমরা কি দেখেছি? মিশরজয়িক যুগে এই যে মহাদেশগুলো রয়েছে সমস্ত একটা মূল ভূখণ্ডের অংশ ছিল। এই ভূখণ্ডটাকে আমরা কি বলে জানি? সেটার নাম ছিল পেনজিয়া। এবং তার চারিপাশে কি ছিল? তার চারিপাশে যে এই যে এক একটা আমরা কি দেখছি? জলভাগ দেখছি। সেই জলভাগটার নাম ছিল প্যান্থালাসা। প্যানজিয়া এবং প্যান্থালাসা যে কার্বনিফেরাসে যে ভাঙন ঘটে, একটা দুটি খণ্ডে ভাগ হয়ে যায়, একটা লরেশিয়া আর একটা
গন্ডোয়ানা, লরেশিয়া গন্ডোয়ানা ভাগ হওয়ার ফলে কি হচ্ছে, এখানে যে 33 সমুদ্র রয়েছে, 33 সমুদ্রের মধ্যে পলি দ্বারা গঠিত রয়েছে, লক্ষ লক্ষ বছর ধরে সেখানে পলি সঞ্চয় হয়েছে। ভাঙনের ফলে কি হচ্ছে, একটা অংশ যখন আরেকটা অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যে পাতের সঞ্চালন ঘটছে, ক্রমশ একটা আরেকটা থেকে বিচ্ছিন্ন হচ্ছে, বিচ্ছিন্ন হওয়ার ফলে মহাসাগরীয় তলের মধ্যে যে সঞ্চিত পলি রাশি, সেই পলি রাশির মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সেই চাপ সৃষ্টি হওয়ার ফলে একটা পাত যখন আরেক দিকে যাচ্ছে বা একটা পাত যখন আরেকটা পাতের দিকে পরস্পর অভিমুখী হচ্ছে, সেই সঞ্চিত পলিরাশির মধ্যে ক্রমশ ভাঁজ প্রাপ্ত হয়ে সেখানে পর্বতের সৃষ্টি হচ্ছে। আবার যদি একটা মহাসাগরগুলো যত দূরে যাচ্ছে পরস্পর থেকে, মহাসাগরীয় পাতের মধ্যে যেমন এদের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, মহাদেশীয় পাতের মধ্যে যখন ইন্ডিয়া প্লেট যেমন ইউরেশিয়া প্লেটের সাথে যখন ক্রমশ মুখোমুখি হয়, তখন কি হয়, ইন্ডিয়া প্লেট যেহেতু ভারী ফলে ইউরেশিয়া প্লেটের মধ্যে নিমজ্জিত হয়ে ক্রমশ ভাঁজ প্রাপ্ত হয়ে সেখানে কি বর্তমানে এখন অবস্থান করছে ভঙ্গিল পর্বত হিসেবে হিমালয় পর্বত অবস্থান করছে। এইভাবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরির মাধ্যমে আমরা ভাঁজের সৃষ্টি দেখতে পাচ্ছি। এরপর আসছে তোমার মহীখাতের সংকোচন, যেটা কে দিয়েছিল, কোবার দিয়েছিল মহীখাত সঞ্চালন, যেটাকে জিউসেন ক্লাইন থিওরি বলা হয়। জিউসেন ক্লাইন ওরগান থিওরি যেটা কোবার দিয়েছিল, সেখানে কি বলা হয়েছে, একটা লক্ষ লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে সেখানে কি ছিল, একটা মহাদেশীয় অগভীর সমুদ্র। সেই অগভীর সমুদ্রতে ক্রমশ পার্শ্ববর্তী অঞ্চল থেকে পলিরাশির সঞ্চয় ঘটে। সেই পলিরাশির ক্রমশ সঞ্চয়ের ফলে কি হচ্ছে, শিলাস্তরের মধ্যে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপে যখন সৃষ্টি হচ্ছে, শিলাস্তর ক্রমশ নিচের দিকে নিমজ্জিত হচ্ছে, ফলে আশেপাশে যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, এখানে অঙ্গরা ল্যান্ড রয়েছে আর একটা গন্ডোয়ানা ভূমি রয়েছে, সেই লরেশিয়া এবং গন্ডোয়ানা ভূমির ক্রমশ পার্শ্ব চাপ সৃষ্টি হচ্ছে এবং এই অংশটা ততটাই নিচের দিকে নেমে যাচ্ছে ক্রমশ পলির নিম্নচাপের ফলে। ফলে কি এক সময় কি হচ্ছে, ক্রমশ পার্শ্বচাপ বৃদ্ধি পাওয়ার ফলে শিলাস্তর ক্রমশ যে নরম পাললিক শিলাস্তর রয়েছে, সেই পাললিক শিলাস্তর উত্থিত হয়ে ভঙ্গিল পর্বতে অবস্থান করছে। এখানে যেমন সবচেয়ে ভালো উদাহরণ কি হতে পারে, হিমালয় পর্বতমালা। হিমালয় পর্বতমালার উৎপত্তিটাই যখন আমরা এখানে দেখতে পাচ্ছি, অঙ্গরা লেন যেটা ইউরেশিয়া প্লেট দিয়ে গঠিত এবং গন্ডোয়ানা লেন যেটা ইন্ডিয়ান যে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট রয়েছে, সেই ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট ক্রমশ এখানে আমরা জানি যে হিমালয় যেখানে রয়েছে বর্তমানে, সেখানে আগে কি ছিল, 33 নামে একটা অগভীর সমুদ্র ছিল। সেই অগভীর সমুদ্রতে ক্রমশ পলিরাশির সঞ্চয়ের এবং নিমজ্জনের ফলে একটা নিম্নচাপ সৃষ্টি হয় এবং নিম্নচাপ এইদিকে পার্শ্বচাপ ক্রমশ দুটি পাতের পরস্পর মুখোমুখি হওয়ার ফলে একটা পার্শ্বচাপের সৃষ্টি হয়, ফলে শিলাস্তরের মধ্যে একটা পীড়ন বা চাপের সৃষ্টি হয় এবং শিলাস্তর ক্রমশ উত্থিত হয়ে বা কুঞ্চিত হয়ে সেটা ভাঁজ প্রাপ্ত হয়ে ক্রমশ ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়। এইভাবে মহীখাত তত্ত্বের মাধ্যমেও আমরা ভঙ্গিল পর্বতের উৎপত্তি বা ভাঁজের উৎপত্তি জানতে পারি। এরপর আছে ভাঁজ সৃষ্টির কারণের মধ্যে পাক সঞ্চালন বা প্লেট টেকটনিক, যেটা পিচ প্রদত্ত প্লেট ভূগাঠনিক প্রক্রিয়া নামে পরিচিত। প্লেট শব্দটা আমরা জানি কে দিয়েছে প্রথম, তোজো উইলসন। 1960-এর দশকে প্রথম কে দিয়েছিল প্লেট টেকটনিক কথাটা, প্লেট শব্দটা দিয়েছিল তোজো উইলসন। পিচো এর সম্বন্ধে প্লেট টেকটনিক যে সমস্ত মুভমেন্ট রয়েছে বা প্লেট টেকটনিক থিওরিটা বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন পিচো, মর্গেন, সমস্ত ম্যাকেঞ্জি, সমস্ত তোমরা ভূগোলবিদের নাম জানবে পড়ে জেনেছো। সেখানে কি দেখাচ্ছি আমরা, এখানে দেখতে পাচ্ছি যে একটা মহাদেশ যেমন ক্ষুদ্র ক্ষুদ্র ছোট বড় মাঝারি বিভিন্ন রকম প্লেট দ্বারা গঠিত, সেই ভূত্বকের প্লেটগুলো একটা আরেকটার উপর গতিশীল। সেখানে কি হতে পারে, অভিসারী প্লেট হতে পারে, সেখানে আমরা প্রতিসারী প্লেট ওই নাম জানি, প্রতিসারী পাত আর একটা নিরপেক্ষ পাত। এই তিন ধরনের পাতের কথা আমরা জানি। যেখানে অভিসারী পাতের মধ্যে আবার একটা কন্টিনেন্টাল পাত হতে পারে, মানে মহাদেশীয় পাতের সাথে মহাদেশীয় পাতের সংঘাত। আরেকটা কি হতে পারে, কন্টিনেন্টাল অ্যান্ড ওশিয়ানিক প্লেট, যেখানে
মহাদেশীয় পাতের সাথে একটা মহাসাগরীয় পাতের সংঘাত, আর একটা কি হতে পারে ওশিয়ান এন্ড ওশিয়ান প্লেট মুভমেন্ট, যেখানে একটা মহাদেশীয় যেখানে একটা মহাসাগরীয় এবং মহাসাগরীয় পাতের কলিশন বা সংঘাত। এখানে দেখতে পাচ্ছি একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাতের পরস্পরের মুখোমুখি হচ্ছে। যেহেতু মহাসাগরীয় পাতটা কি ভারী, মহাসাগরীয় পাতটা ভারী হয়েছে, ক্রমশ নিচের দিকে সাবডাক্ট হচ্ছে বা এর নিমজ্জন ঘটছে, এবং মহাদেশীয় পাতটা হালকা বলে সেখানে যে পলিরাশি সঞ্চয় হয়েছিল, সেই পলিরাশি সঞ্চয়ের ফলে সেখানে বাঁক বা ভাঁজের সৃষ্টি হয়ে ক্রমশ উত্থিত হচ্ছে। যেমন বর্তমানে কি রয়েছে রকি এবং আন্দিজ পর্বতমালা, সেগুলো মহাসাগরীয় এবং মহাদেশীয় পাতের ফলে সেখানে আজকে যে ভঙ্গিল পর্বত রয়েছে রকি এবং আন্দিজ, সেই পর্বতমালার সৃষ্টি হয়েছে। মহাসাগরীয় পাতের মধ্যে যেমন পড়ে যাচ্ছিল তোমার প্যাসিফিক প্লেট, আর মহাদেশীয় পাতের মধ্যে নর্থ আমেরিকা পাত আর একটা সাউথ আমেরিকা পাত। এই পাত দুটির পরস্পর অভিমুখী বা অভিসারী পাত সীমানায় শিলাস্তর, নরম পাললিক শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বতে তৈরি হচ্ছে। এইভাবে সৃষ্টি হচ্ছে পাত সঞ্চালন তথ্যের মাধ্যমে ভাঁজের সৃষ্টি পাচ্ছি। এরপর রয়েছে তোমার জেফ্রি যেটা দিয়েছিল তাপীয় সংকোচন মতবাদ। এই তাপীয় সংকোচন মতবাদে কি বলা হচ্ছে, পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন ছিল একটা বিরাট আগ্নেয় পিণ্ড, সেটা ক্রমশ তাপ বিকিরণ করার ফলে সেখানে পৃথিবী যখন সংকোচন ঘটছে এবং ক্রমশ শীতল হচ্ছে, এই যে অংশগুলো রয়েছে সংকোচন বলের ফলে যে স্থান তৈরি হচ্ছে বা গর্ত, সেগুলোতে কি হচ্ছে বর্তমানে এখন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম মহাসাগর, সাগর, এগুলোর মধ্যে জল ভরাট হয়ে বিশাল জলরাশি ভরাট হয়ে সাগরের উৎপত্তি হচ্ছে। কিন্তু এই যে প্রক্রিয়া এখনো তো চলছে। পৃথিবীর অভ্যন্তর ভাগে বিশেষ করে গুরুমণ্ডলে যে অ্যাস্ট্রোস্ফিয়ার রয়েছে সেটাতে এখনো ম্যাগমার অবস্থান রয়েছে এবং সেটা তাপমাত্রা সবচেয়ে বেশি, এবং সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের অবস্থানের ফলে শিলার এখনো সেগুলো ঠান্ডা হচ্ছে। ঠান্ডা হওয়ার ফলে কি এই সংকোচন বল আরো সেটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যতই শিলাস্তর ঠান্ডা হবে কি হবে, সংকোচন বল বৃদ্ধি পাবে এবং সংকোচনের ফলে শিলা কুঁচকে গিয়ে সেখানে ভাঁজ প্রাপ্ত হবে। যেমন একটা আলুকে যদি তুমি সিদ্ধ করে সেটাকে যখন ঠান্ডা হতে দেবে, ক্রমশ দেখবে কি আলুর আশেপাশে এলাকাগুলোর মধ্যে কুঁচকে গেছে বা ছালগুলো ছেড়ে এক একটা ভাঁজ বা উঁচু নিচু এবড়ো খেবড়ো তোমরা অংশ দেখতে পাবে। ঠিক সেরকম আমাদের পৃথিবী যখন সে তাপ বিকিরণ করে কি ক্রমশ যখন শীতল হচ্ছে, সংকোচনের ফলে কি হচ্ছে তার আশেপাশে অঞ্চলগুলো সংকোচনের বলের ফলে ক্রমশ কুঞ্চিত হয়ে ভাঁজ প্রাপ্ত হচ্ছে। এইভাবে তাপীয় সংকোচন মতবাদের মাধ্যমে জেফ্রি ভাঁজের উৎপত্তি সৃষ্টি ব্যাখ্যা করেছেন। এরপর আসছে জলি, যিনি ব্যাখ্যা করেছিলেন তেজস্ক্রিয় মতবাদ। তেজস্ক্রিয় মতবাদের মাধ্যমে তিনি কি বলেছিলেন, যে সমস্ত রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রয়েছে অর্থাৎ তেজস্ক্রিয় উপাদান রয়েছে তাদের ভাঙন ঘটছে। পৃথিবীর অভ্যন্তর ভাগ, সেখানে কি দেখছি আমরা, পৃথিবীর অভ্যন্তর ভাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গুরুমণ্ডল। সেই গুরুমণ্ডলে রয়েছে একটা অ্যাস্ট্রোস্ফিয়ার। সেই অ্যাস্ট্রোস্ফিয়ারের মধ্যে বিভিন্ন রকম রেডিও বা তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। এই তেজস্ক্রিয় পদার্থ ক্রমশ তাদের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ রিঅ্যাকশন করছে বা তেজস্ক্রিয় পদার্থের মধ্যে বিকিরণ ঘটছে। বিকিরণ ঘটার ফলে প্রচুর তাপ উৎপন্ন হচ্ছে। এই তাপ উৎপন্ন হওয়ার ফলে শিলাস্তরের মধ্যে গলন সৃষ্টি হচ্ছে। সেই গলনের ফলে শিলাস্তর ক্রমশ পরিচলন স্রোতে উৎপন্ন হয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে। এই যে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে শিলাস্তর ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে শিলা যখন গলে যাচ্ছে তখন পরিচলন প্রবাহের সৃষ্টি হয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে ঊর্ধ্বচাপ দিচ্ছে। এই ঊর্ধ্বচাপের ফলে শিলাস্তরের মধ্যে এই যে ভূত্বক রয়েছে, ভূত্বকের মধ্যে একটা চাপ সৃষ্টি হচ্ছে। যেখানে ভূত্বকের চাপ সৃষ্টি হচ্ছে এবং নরম বা কোমল শিলাস্তর অবস্থান করছে, সেখানকে শিলাস্তর ক্রমশ বেঁকে গিয়ে ভাঁজ প্রাপ্ত হচ্ছে এবং পর্বতের সৃষ্টি হচ্ছে, ভাঁজ যুক্ত পর্বতের সৃষ্টি হচ্ছে। এরপর চলে আসছি আমরা পরিচলন স্রোত, যেটা কে দিয়েছিল আর্থার হোম 1928 খ্রিস্টাব্দে তিনি দিয়েছিলেন পরিচলন স্রোত মতবাদ বা
কনভেকটিভ কারেন্ট থিওরি। কনভেকটিভ কারেন্ট বা পরিচলন স্রোত জিনিসটা কি? পরিচলন স্রোতটা আমরা আগেই বললাম, যেখানে বিভিন্ন রকম মেন্টালে যে সমস্ত আপার মেন্টালে যেখানে অ্যাস্থনোস্ফিয়ার রয়েছে সেখানে বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থের বিদারণের ফলে প্রচন্ড চাপ এবং তাপের সৃষ্টি হচ্ছে। সেই চাপ এবং তাপের সৃষ্টি হওয়ার ফলে এখানকার শিলাস্তর মধ্যে একটা প্রবাহ দেখা যাচ্ছে। সেই প্রবাহটার নাম হচ্ছে পরিচলন স্রোত। এই যে পরিচলন স্রোত যেখানে কি করছে, ঊর্ধ্বমুখী হচ্ছে, আবার ঠান্ডা হয়ে শিলাস্তর সেখানে নিম্নমুখী হচ্ছে। এই পরিচলন স্রোতের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখীর ফলে ভূত্বকের যে অংশ, সেই ভূত্বকের অংশের মধ্যে চাপ সৃষ্টি হচ্ছে। এই চাপ সৃষ্টির ফলে যেখানে চাপটা বৃদ্ধি পাচ্ছে বা পার্শ্ব চাপের সৃষ্টি হচ্ছে সেখানে শিলাস্তর ক্রমশ বেঁকে যাচ্ছে এবং ভঙ্গিল পর্বতের নির্মাণ করছে। এইভাবে কনভেকটিভ কারেন্ট থিওরি বা পরিচলন তাপ স্রোতের মাধ্যমে ভাঁজের সৃষ্টির কারণ দেখানো হয়েছে। এরপর চলে আসছি আমরা আগ্নেয় উদ্ভিদ। আগ্নেয় উদ্ভিদটা কি? আমরা আগে সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে কি পড়েছিলাম? আগ্নেয় গিরির মধ্যে পড়েছিলাম, যেখানে আগ্নেয় গিরির ফলে সৃষ্ট ভূমিরূপ, অন্তর্জাত যে সমস্ত ভূমিরূপ ছিল সেখানে কি কি ছিল? ফ্যাকোলিথ, ব্যাথোলিথ, ল্যাপোলিথ, ল্যাকোলিথ। সেই রকম একটা ভূমিরূপ এখানে আগ্নেয় ভূমিরূপ, যেটা সেটা ল্যাকোলিথ। সেই ল্যাকোলিথ ভূমিটা কি? এই আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ভূ অভ্যন্তরে কোনো একটা ফাটলে শিলাস্তরে যখন উত্তল, এখানে দেখতেই পাচ্ছ উত্তল লেন্সের মতো আগ্নেয় শিলাস্তর বা আগ্নেয় উদ্ভিদ সঞ্চিত হয়ে গম্বুজ আকৃতির ল্যাকোলিথ ভূমিরূপ সৃষ্টি করছে। সেই অন্তর্জাত যে ভূমিরূপটা রয়েছে, যেটা ভূপৃষ্ঠে ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে চাপ সৃষ্টি করছে। এবারে যেখানে চাপটা ঊর্ধ্বমুখী চাপ দেবে সেখানকার শিলাস্তর কুঞ্চিত হয়ে ভাঁজ প্রাপ্ত হবে এবং এইভাবে ভাঁজ সৃষ্টি হবে। যে ভাঁজটা কিসের মাধ্যমে ঘটছে? আগ্নেয় উদ্ভিদের মাধ্যমে। এরপর চলে আসছি আমরা কিছু অভূগাঠনিক প্রক্রিয়া। সেই অভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে প্রথমত ধস। অভূগাঠনিক প্রক্রিয়ার মধ্যে ধস, যেটা গাঠনিক নয়। ধস জিনিসটা কি আমরা জানি, ল্যান্ডস্লাইড পড়েছি আগে, যেটা একটা বিপর্যয় ডেকে নিয়ে আসে। সেই ল্যান্ডস্লাইড যখন, এখানকে দেখতেই পাচ্ছ একটা ল্যান্ডস্লাইডের ছবি, এখানকার যে বিশাল শিলারাশি সেটা হঠাৎ তার স্খলন ঘটেছে। সেই স্খলন ঘটার ফলে এখানকার যে শিলাস্তরটা উপর থেকে যখন নিচে আসছে তখন নিচে শিলাস্তরের মধ্যে একটা চাপ প্রয়োগ করছে, বলে নিম্ন চাপ দিচ্ছে এবং এখানকার শিলাস্তর হালকা হয়ে এই যে নিম্ন চাপ দিচ্ছে, নিম্ন চাপের ফলে সেখানকার যে শিলাস্তর, সেই শিলাস্তরের মধ্যে চাপ প্রয়োগ করে যেখানে নরম শিলাস্তর অবস্থান করবে সেই নরম শিলাস্তর গুলো কি হবে? কুঞ্চিত হয়ে ক্রমশ উপর হয়ে সেখানে ভাঁজ সৃষ্টি হবে। ফলে ভূমিধসের মাধ্যমেও এক প্রকার ভাঁজ সৃষ্টি হতে পারে। এরপর রয়েছে হিমবাহের নিম্নচাপ। একটা বিশাল যখন হিমবাহ একটা ভূত্বকের উপর দিয়ে যাবে এবং হিমবাহের সঞ্চয় ঘটবে, সেই হিমবাহের প্রবাহের ফলে একটা নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের ফলে শিলাস্তরের মধ্যে ক্রমশ চাপ সৃষ্টি হয়ে কি হবে? এই যে আশেপাশের অঞ্চল রয়েছে ক্রমশ চাপের পরিমাণ বৃদ্ধি পাবে। চাপের পরিমাণ যখন বৃদ্ধি পাবে শিলাস্তর ক্রমশ, যেখানে নরম শিলাস্তর হবে সেখানে চাপের পরিমাণ যদি বৃদ্ধি পায় শিলাস্তর ভাঁজ প্রাপ্ত হবে। এভাবে হিমবাহের নিম্নমুখী চাপের ফলেও ভাঁজের সৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে দ্রবণ এবং আয়তন পদ্ধতি। দ্রবণ এবং আয়তন পদ্ধতি মানে কি? একটা শিলাস্তরের মধ্যে যখন কোনো একটা খনিজ উপাদান, ক্যালসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফেট যেখানে রয়েছে, এই ক্যালসিয়াম সালফেট যে উপাদান, খনিজ উপাদান, সেই উপাদান যখন দ্রবণ প্রক্রিয়ায় কি হবে? এর আয়তন প্রায় 40% বৃদ্ধি পায়। ফলে আয়তন যখন বৃদ্ধি পাচ্ছে শিলাস্তরের মধ্যে ক্রমশ চাপ সৃষ্টি হচ্ছে, মানে সেটা শিলাস্তরকে আরো প্রসারিত করছে। মানে আশেপাশে শিলাস্তর যখন প্রসারিত হচ্ছে, কোনো একটা জায়গায় যখন শিলা প্রসারিত হবে তার পার্শ্ব চাপ সৃষ্টি হবে, মানে আশেপাশে শিলাস্তরের মধ্যে সেই চাপ প্রয়োগ করবে আয়তনে বৃদ্ধি পেয়ে।
চাপ প্রয়োগ করার ফলে কি হবে, পার্শ্ববর্তী যে শিলাস্তর রয়েছে সেই পার্শ্ববর্তী শিলাস্তরের মধ্যে চাপ সৃষ্টি হবে। এই যে পার্শ্ব চাপ সৃষ্টি হচ্ছে, এই শিলাস্তরটা যখন আয়তনে বৃদ্ধি পায় পার্শ্বে চাপ দিচ্ছে এবং কি হচ্ছে, শিলাস্তরের মধ্যে প্রবল চাপের ফলে শিলাস্তরের এই যে অংশগুলো রয়েছে ক্রমশ ভাঁজ প্রাপ্ত হচ্ছে এবং কোমল যদি শিলাস্তর থাকে সেটা সহজে কুঞ্চিত হয়ে ভাঁজ প্রাপ্ত হয়ে কোমল শিলাস্তরের মধ্যে ভাঁজের সৃষ্টি হবে। এইভাবে দ্রবণ এবং আয়তন বৃদ্ধি প্রক্রিয়ার মাধ্যমেও ভাঁজ সৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে কোমল শিলাস্তরের অবস্থান। একটা নরম শিলাস্তরের মধ্যে একটা কঠিন শিলাস্তরের মধ্যে যখন একটা নরম শিলাস্তর অবস্থান করবে, মানে ধরে নিয়ে একটা কঠিন শিলাস্তর এইভাবে আছে, সেখানে যদি একটা নরম শিলাস্তর অবস্থান করে, সেই নরম শিলাস্তর, এটা কোমল শিলাস্তর, এটা কঠিন, এদিকেও কঠিন, এই কঠিন শিলাস্তর যখন পরস্পর চাপ প্রয়োগ করবে তখন কি হবে, এই নরম শিলাস্তরের মধ্যে ভাঁজ সৃষ্টি হবে এবং সেটা ক্রমশ উপর দিয়ে উত্থিত হয়ে ভাঁজ প্রাপ্ত হবে। এইভাবে নরম শিলাস্তরের অবস্থানের ফলেও ভাঁজ সৃষ্টি হতে পারে। এরপর চলে আসি ভাঁজের উপাদান বা এলিমেন্টস অফ ফোল্ড। ভাঁজ সৃষ্টির উপাদানগুলো কি কি? একটা ভাঁজ সৃষ্টির উপাদান, জ্যামিতিক যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ। ভাঁজ সৃষ্টির উপাদানের মধ্যে প্রথমে কি পড়ছি আমরা, অক্ষ। একটা ভাঁজ কিভাবে তৈরি হবে, তার যে স্ট্রাকচার গঠন, সেই ভাঁজের মধ্যে কি কি থাকে, কি কি ভাঁজ, একটা ভাঁজের মধ্যে যে ভাঁজ একটা ভূমিরূপ, সেখানে কি কি নিয়ে গঠিত হতে পারে, যে আমরা বলতে পারি একটা ভাঁজ গঠিত হয়েছে, তার কি কি অংশ রয়েছে, সেগুলোকে কি বলছি, এক একটা ভাঁজের উপাদান, মানে একটা ভাঁজের কি কি উপাদান নিয়ে গঠিত। সেই উপাদানগুলোর মধ্যে প্রথমত হচ্ছে ভাঁজের অক্ষ বা ফোল্ড অ্যাক্সিস। ফোল্ড অ্যাক্সিস জিনিসটা কি, যেখানে ভাঁজ সবচেয়ে বেশি বক্রতা লাভ করেছে, সেই সবচেয়ে বক্রতা যুক্ত রেখাকে যখন আমি যোগ করছি, যে একটা লাইন পাচ্ছি, সেই লাইনটাই হচ্ছে আমাদের অক্ষ, সেটাই হচ্ছে ভাঁজের অক্ষ। মানে যে রেখা বরাবর একটা শিলাস্তর সবচেয়ে বেশি বাঁক নিচ্ছে, এই যে বক্রতা যুক্ত শিলাস্তর, সেই বক্রতা যুক্ত শিলাস্তরের যে অংশ উপরের, সেই যে একটা রেখা পাচ্ছি, সেই রেখাটাকে বলা হচ্ছে ভাঁজের অক্ষ। তাহলে ভাঁজের অক্ষটা আমরা পেয়ে গেলাম। এরপর কি আসছে, অক্ষতল, মানে যে তল বরাবর, এই যে তল রয়েছে, যে তল বরাবর ভাঁজ সবচেয়ে বেশি বক্রতা লাভ করছে, সেই তলটাকে বলা হচ্ছে ভাঁজের অক্ষতল। একটা ভাঁজ বা একটা, তোমরা যদি কোনো স্লাইড বা পাউরুটি যখন কেটে দিচ্ছ ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে, যে ছুরি দিয়ে কাটছো, ছুরি যে এই যে অনুভূমিক তল, এই ছুরি যে তল বা এই যে সারফেসটা রয়েছে, সেই সারফেসটাই হচ্ছে তোমার ভাঁজের অক্ষ। মানে এই যে তলটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমরা, এই তলটাই হচ্ছে ভাঁজের অক্ষতল। পৃথিবী যেমন কি রয়েছে অক্ষ, আমরা জানি পৃথিবীর একটা অক্ষ রয়েছে, ঠিক এই যে অক্ষ রেখা, এই যে অক্ষ অ্যাক্সিস, সেই অ্যাক্সিসটা যেমন রয়েছে পৃথিবীর মধ্যে, ঠিক সেই রকম ভাবে একটা ভাঁজ যখন বক্রতা লাভ করছে, সেই বক্রতা লাভ করার মধ্যে যখন তার দুটি বাহু দুদিকে প্রসারিত হচ্ছে, এই যে অক্ষ, এই যে বক্রতা যুক্ত স্থানকে যখন আমি কেটে দুদিকে অংশ করছি, এইদিকে একটা অংশ পাচ্ছি বাহু, এইদিকে একটা বাহু পাচ্ছি, এই যে মাঝ বরাবর কেটে দিচ্ছি, এটা আবার উলম্ব হতে পারে, অনুভূমিক হতে পারে, আবার হেলানো হতে পারে, দুরকম তিন রকম হতে পারে। ঠিক সেরকম ভাবে এই যখন কেটে দিচ্ছি, একটা তল পাচ্ছি, একটা অংশ যখন আরেকটা অংশ দিয়ে বিচ্ছিন্ন করছি, ফলে একটা তল পাচ্ছি, এই তলটাকে কি বলা হচ্ছে, ভাঁজের অক্ষতল। এরপর আসছি বাহু। এখানে দেখতেই পাচ্ছ ভাঁজের বাহু, এই যে বক্রতা যুক্ত স্থান রয়েছে, বক্রতা যুক্ত স্থানে একটা অংশ, আমাদের যেমন হাতের আমি যদি মাঝ বরাবর কেটে দিই, এদিকে যখন একটা অংশ রয়েছে হাত বাহু, ঠিক সেই রকম ভাবে এইভাবে একটা অংশ রয়েছে বাহু। এই যে দুদিকে দুটো অংশ রয়েছে প্রসারিত রয়েছে, দুদিকে অংশ প্রসারিত রয়েছে, এই দুটি অংশকে বলা হচ্ছে কি, ভাঁজের বাহু। মানে এটা একটা বাহু ভাঁজের, এটা একটা বাহু। তাহলে একটা ভাঁজের দুটি বাহু থাকে, এই ভাঁজের বাহু কোথাও সমান হতে পারে, যেমন প্রতিসম ভাঁজ, যেখানে দুটি ভাঁজের বাহু সমান থাকে। আর একটা কি হতে পারে, অসমান হতে পারে, যেমন অপ্রতিসম ভাঁজ। ঠিক সেরকম ভাবে
ভাঁজের কি রয়েছে, বাহু রয়েছে। এবারে ভাঁজের নতি কি? নতি এই শিলাস্তরের যে বাহু রয়েছে, এই শিলাস্তরের যে বাহু যে তল বরাবর যে কোণে অবস্থান করছে, শিলাস্তরের যে অনুভূমিক তলের সাথে এই যে অনুভূমিক তল বা হরাইজন্টাল লাইন, সেই লাইন বরাবর যেরকম কোণে হেলে অবস্থান করছে, সেই কোণটাকেই বলা হচ্ছে কি নতি। নতি হচ্ছে একটা ভেক্টর রাশি যার মান রয়েছে, যেহেতু আমরা ডিগ্রিতে এটা প্রকাশ করছি, এবং দিকও রয়েছে কোন দিকে হেলে অবস্থান করছে সেটাও। তাহলে নতি হচ্ছে একটা ভেক্টর রাশি এবং নতিকে সবসময় ডিগ্রি দিয়ে পরিমাপ করা হয়। নতিকে কিসে মাপা হয়, কোন যন্ত্রের সাহায্যে নতি মাপা হয়? সেটা হচ্ছে ক্লাইনোমিটার। ক্লাইনোমিটার যন্ত্রের সাহায্যে কোন শিলাস্তর, ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের নতি নির্ণয় করা হয় এবং সেটা ডিগ্রি হিসেবে প্রকাশ করা হয়। ভাঁজের গেল নতি বা ডিপ অফ লাইন। এরপর আসে আয়াম। আয়াম এবং নতি পরস্পর সমকোণে অবস্থান করে। আয়াম জিনিসটা কি? আয়াম মানে এই যে বক্রতা যুক্ত স্থান রয়েছে বা যেখানে ভাঁজ সর্বোচ্চ বাঁক প্রাপ্ত হয়েছে, সেখানে কি রয়েছে, একটা যদি আমি স্তর ধরলে, একটা যে হরাইজন্টাল বা যে তল বরাবর ভাঁজের বক্রতা লাভ করেছে, সেই তলটা বা এটা যদি আমি ধরে নিই একটা তল বা যে তল বরাবর একটা শিলাস্তর অবস্থান করছে, এই তলটা বা যে তল বরাবর শিলাস্তর সর্বোচ্চ তার বক্রতা লাভ করেছে, সেই বক্রতা লাভযুক্ত স্থান বা স্তরকে বা তলকে কি বলা হচ্ছে, আয়াম। আয়াম এবং নতি সব সময় পরস্পর সমকোণে অবস্থান করে। এই আয়াম, এটা এই নতি, এখানে এই যে স্তরায়ন তল বরাবর শিলাস্তরের যে স্তর রয়েছে, ভাঁজপ্রাপ্ত শিলাস্তরের যে উপরে যে একটা হরাইজন্টাল তল রয়েছে, এই তলটাকে বলা হচ্ছে আয়াম। তাহলে আয়ামটা আমরা কি পেয়ে গেলাম এখানে, সেটাকে বলছে স্ট্রাইক। আয়াম হচ্ছে একটা স্কেলার রাশি, এর মান আছে কিন্তু এর দিক আছে, কোন দিকে অবস্থান করছে সেটা, কিন্তু মান নেই। এটা কিলোমিটারে বা মিটারে, এর একক হচ্ছে মিটারে প্রকাশ করা হয় এবং নতিকে আমরা কিসে প্রকাশ করছি, ডিগ্রিতে। আয়াম এবং নতির মধ্যে পার্থক্য তোমরা দেখে নেবে, যেহেতু এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এবং আয়াম এবং নতির মধ্যে যে পার্থক্য সেটা তোমাদের প্রশ্নে আসতে পারে। এরপর দেখে নিই আমরা কি হচ্ছে গ্রন্থি বিন্দু। গ্রন্থি বিন্দু কি? যে বিন্দু বরাবর ভাঁজ সর্বোচ্চ বক্রতা লাভ করে, অর্থাৎ যে বিন্দুতে ভাঁজ সবচেয়ে বেশি বাঁক নিয়েছে, সেই ভাঁজ যুক্ত বিন্দুকে বা সর্বোচ্চ বক্রতা যুক্ত বিন্দুকে বলা হয় গ্রন্থি বিন্দু। এবং এই যে গ্রন্থি বিন্দু সর্বোচ্চ বক্রতা যুক্ত স্থানগুলোকে যখন আমি একটি রেখা দ্বারা যুক্ত করব, সেই রেখা দ্বারা যুক্ত করা স্থানটাকে বলা হবে গ্রন্থি রেখা। এরপর দেখে নেব প্লাঞ্জ। প্লাঞ্জ জিনিসটা কি? যে অনুভূমিক তল বরাবর ভাঁজের অক্ষ অবস্থান করে তাকে বলা হয় প্লাঞ্জ। অর্থাৎ যে অনুভূমিক তলের সঙ্গে অক্ষ যে কৌণিক মান সৃষ্টি করে বা যে কৌণিক মানে হেলে অবস্থান করে তাকে বলা হয় প্লাঞ্জ। অক্ষতলীয় বেধ বা অ্যাক্সিয়াল থিকনেস। অক্ষতলীয় বেধ কি? অক্ষতলীয় সমান্তরালে দুটি ভাঁজযুক্ত যে বিন্দু, অক্ষতলের সমান্তরালে যে ভাঁজযুক্ত দুটি স্তরায়ন তল, সেই তলের যে মধ্যবর্তী দূরত্ব, সেই দূরত্বকে বলেছে অক্ষতলীয় বেধ। এবং সমকোণীয় বেধ কি? সমকোণীয় বেধ হচ্ছে যে অক্ষতলীয় তলের সাথে যে স্পর্শক ছেদ করছে, সেই স্পর্শকের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকেই বলা হচ্ছে সমকোণীয় বেধ। শীর্ষবিন্দু কি? এখানে দেখতে পাচ্ছি ছবিতে, যে বিন্দুতে সবচেয়ে বেশি বাঁক নিয়েছে মানে শীর্ষদেশ, যেটাকে বলা হচ্ছে ক্রেস্ট, এবং পাদবিন্দু যেটা বলা হচ্ছে ট্রাপ। শীর্ষবিন্দু মানে যে বিন্দু সর্বোচ্চ বিন্দুতে বা উত্থিত অংশ বা ঊর্ধ্ব অংশকে বলা হচ্ছে শীর্ষবিন্দু, যে বিন্দুতে সবচেয়ে বেশি বাঁক নিয়েছে। এবং পাদবিন্দু যেখানে নিচে অবস্থিত যে বিন্দু, সেই বিন্দুটাকে বলা হচ্ছে ট্রাপ বা পাদবিন্দু। তাহলে এগুলো আমরা দেখে নিলাম ভাঁজের
বিভিন্ন রকম উপাদান, সেই ভাঁজের উপাদানগুলো নিয়ে সবকিছু আলোচনা করা হলো। এরপর আমরা দেখে নেব পরবর্তী ক্লাসে, যেখানে থাকবে ভাঁজের বিভিন্ন রকম শ্রেণীবিভাগ, অর্থাৎ কি কি বিভিন্ন রকম যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানের ভিত্তিতে কি কি প্রসেসে আমরা ভাঁজকে শ্রেণীবিভাগ করতে পারি, সেই টাইপস অফ ফোল্ড, এবং তার মধ্যে কি থাকবে ভাঁজের বিভিন্ন রকম ভূমিরূপ, অর্থাৎ ভাঁজের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয় সেই ভূমিরূপগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। আজকে ক্লাস এই পর্যন্ত রইল। তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ক্লাসের সমস্ত কিছু পিডিএফ নোট এবং ভিডিও যে সমস্ত রয়েছে সেগুলো আমাদের অ্যাপ, যে এলিট অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে তোমরা ডাউনলোড করে সমস্ত কিছু মেটেরিয়াল গুলো কালেক্ট করবে, এবং ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানবে। ক্লাসের সমস্ত কিছু নোটিফিকেশন তোমরা যাতে পেতে পাও তাড়াতাড়ি, তোমাদের ক্লাস যাতে কোনো অসুবিধা না হয়, তোমরা অবশ্যই বেল আইকন প্রেস করে ক্লাসটাকে নোটিফিকেশন অন করে রাখবে। কোনো কিছু আপডেট তোমরা যাতে সহজে পেয়ে যাও, তার জন্য তোমাদের যাতে কোনো অসুবিধা না হয় তোমরা ক্লাসটাকে, এই যে এলিট ইউটিউব চ্যানেল রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। ক্লাসটা কেমন লাগলো তোমরা জানাবে। পরবর্তী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। ধন্যবাদ। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।